এক একটি পূর্ণাঙ্গ মানুষ থাকে প্রত্যেকের প্রতিটি অন্তরালে, কাঙ্ক্ষিত সদিচ্ছার প্রতিশ্রুত সৃষ্টিদান মানুষ সর্বরে, আপন ধ্যান সাধনার প্রতিফলকে সৃষ্ট আত্মপ্রতিকৃতি সময়ের ব্যবধানে স্থাপন করি, ধারাবাহিক গঠন সাধের পিরামিডের এক একটি বাঁধন খুঁটি, সকলে মিলেমিশে গড়ি মানুষ পিরামিড, এই মানুষ সর্বর পৃথিবীতে। সুপ্রিয় বন্ধুরা, 98 ফ্রেন্ডস গ্রুপের পক্ষ থেকে তোমাদেরকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা, ভালোবাসা ও এক রাশ অভিনন্দন। কেমন আছো তোমরা? বছরের শুরুতেই আমি রোদেলা সুস্মি তোমাদের কাছে চলে এসেছি কবিতার আসর নিয়ে। কবিতা, গল্প, কাব্য, আর এর থেকেই আমাদের আজকের অনুষ্ঠানের নাম কাব্য গল্পে আবৃত্তিময় 98। আমি একা শুধু নাই, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমাদের সঙ্গে আছে আমাদের দুইজন অতি গুণী কবি ও আবৃত্তি শিল্পী ইমরান হোসেন ও শ্রুতি, সবার প্রিয় বন্ধু বান্ধবী, যাদের মুখ সবার কাছে অতি পরিচিত। আমাদের প্রথম পর্ব শুরুই হচ্ছে ওদেরকে দিয়ে। আমরা আশা করি তোমরা সকলে আমাদের অনুষ্ঠানটি দেখবে। ইতিমধ্যে যারা যুক্ত হয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সকলে পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকবে, তোমাদের মতামত দিবে, আমাদেরকে উৎসাহিত করবে, একটু ধৈর্য ধরে থাকবে, লাইক কমেন্টস করবে। এই প্রত্যাশা নিয়ে আমি আমাদের আজকের লাইভ অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। প্রথমেই যাচ্ছি শ্রুতির কাছে। শ্রুতি, তোমাকে যদিও সবাই খুব চিনে, সবাই জানে, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ, নীলপরি। অনেকেই তোমাকে চিনে, অনেকেই জানে। তবুও ছোট্ট করে যদি তুমি তোমার সম্পর্কে একটু বলতে আজকে, কারণ তুমি মাঝে করোনাতে অসুস্থ ছিলে, করোনার মধ্যে তুমি যদি সেই তোমার অভিব্যক্তিটা সেই সময় কিভাবে কেটেছিল, কেমন ফিল করেছিলে সেটাও যদি বলতে পারো, কারণ এমনিতে তোমার পরিচয় সবাই জানে, অতটুকু বললে হয়তো অনেকে উপকৃত হবে। তো আমি চলে যাচ্ছি শ্রুতির কাছে। শ্রুতি। শ্রুতি, ধন্যবাদ রোদেলা। আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা, ধন্যবাদ রোদেলা আমাকে কাব্যগল্পে আবৃত্তিময়ে আমন্ত্রণ জানানোর জন্য। আহ, আসলে অনেকদিন পরে লাইভে আসলাম। সম্ভবত লাস্ট লাইভটা হয়েছে কবিতার গত বছরে, এবং তোমার সাথেই বোধহয় ছিল সেটা। তো আবার নতুন বছরে নতুন করে আবার আবৃত্তির এই আয়োজনে আসতে পেরে আমি খুব নিজেকে ধন্য মনে করছি, এবং আমি 98 ফ্রেন্ডসের এই গ্রুপকে আমি অসংখ্য ধন্যবাদ এবং তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। হ্যাঁ, গত বছরটা তো অনেক চড়াই উচ্চাইয়ের মধ্যেই পার হয়েছে। সেটা হচ্ছে যে করোনা মহামারী যেটা এখনো চলছে। অসুস্থ ছিলাম কিছুটা, তারপরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে সব কিছু কাটিয়ে উঠে যে আবার যে সোজা হয়ে দাঁড়াতে পেরেছি, আবার যে তোমাদের সামনে আসতে পেরেছি, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমি চিরকৃতজ্ঞ। আর আমার এই যারা বন্ধুরা আছো, আমার যারা শুভাকাঙ্ক্ষীরা আছো, তাদের সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ যে তোমরা সেই সময় আমাকে মানসিকভাবে হোক যেভাবে হোক সবাই আমাকে সাপোর্ট দিয়েছো। এই জন্য তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। এই তো। আচ্ছা, ধন্যবাদ শ্রুতি তোমার। হ্যাঁ, ওই সময়টা আসলে সবাই খুব অস্থির ছিলাম। তার মধ্যে যখন আমি শুনেছিলাম যে তুমি অসুস্থ, আমি ব্যক্তিগতভাবে আমরা অনেকেই খুব অস্থির হয়ে গিয়েছিলাম, কারণ কাছেও যেতে পারছি না, বুঝতেও পারছি না, জানতেও পারছি না। সবই আল্লাহর ইচ্ছা যে তুমি সুস্থ হয়ে স্বাভাবিকভাবে আমাদের সাথে আবার যুক্ত হয়েছো এখন। এই জন্য অনেক অনেক ধন্যবাদ, শুকরিয়া আল্লাহকে, আমাদের সৃষ্টিকর্তাকে। আমি এখন ইমরানের কাছে চলে যেতে চাচ্ছি। ইমরান বন্ধু, হুম। স্বাগত তোমাকে। হ্যাঁ, লাস্ট প্রোগ্রামে মনে রোদেলা হয় তুমি ছিল আমার সাথে, না? আবার আমরা শুরু করলাম একসাথে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, তুমি ছোট্ট সম্ভবত করে একটু হ্যাঁ। তোমার সম্পর্কে বলো। হ্যাঁ, আচ্ছা, সেটাই। আচ্ছা। আমি ইমরান হোসেন, 98 ফ্রেন্ডস এর একজন সদস্য, এবং সবচেয়ে বড় কথা আমরা সবাই 98 এবং আমরা সবাই বন্ধু।
স্পেশালি শ্রুতি খুব পছন্দের একজন মানুষ। রোদেলা, আমি তো তোমাকে একটা নাম দিয়েছিলাম, মনে হয় শোনো না। আহ, আর ফয়সালদের কথা আর কি বলবো, সবাই খুব ভালো। আমরা সবাই মিলে একটা ভালো ফ্রেন্ড সার্কেল, 98 সার্কেল গঠন হয়েছে, ভাল লাগে আর কি। আহ, ভালো আছি তোমাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত সুস্থ আছি। আহ, আল্লাহর দরবারে হাজার শুক্রিয়া। হুম। আচ্ছা, হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। তো যেহেতু হুম। বছরের শুরু, বছরের শুরুতেই গতবার একটা বিষয় আমার মাথায় ওটা এখনো আছে। সেটা হচ্ছে ইমরান যখন আমাদের এই প্রোগ্রামটাতে এসেছিল, ইমরান বলেছিল ও যখন যে কবিতার প্রোগ্রামে বা অনুষ্ঠানে যায় ওকে সবার আগে শুরু করতে বলা হয়। হ্যাঁ। তো হ্যাঁ, ওইটার ব্যতিক্রম করার জন্য ওই রুলটাকে আমি ভেঙে ফেলতে চাচ্ছি আর কি। ভেঙে ফেলার জন্য আর কি আমি শ্রুতিকে আমন্ত্রণ জানাচ্ছি ওর প্রথম কবিতাটা নিয়ে আমাদের সঙ্গে, মানে আমাদেরকে উপস্থাপন করার জন্য। ওর প্রথম কবিতাটা সম্ভবত পড়তে চাচ্ছ তুমি জীবনানন্দ দাশের, না? জীবনানন্দ দাশের, হ্যাঁ, জীবনানন্দ দাশের নগ্ন নৈর্জ্য হাত। হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি শুরু করতে পারো, দর্শকরা ওয়েট করছে, অপেক্ষা করছে। আমরা আচ্ছা, একটু মিউট হয়ে যাই অন্য দুইজন। হ্যাঁ। আচ্ছা, শোনা যাচ্ছে? আগে কনফার্ম করো। হুম। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রথম যে কবিতাটা আমি পাঠ করছি সেটা হচ্ছে জীবনানন্দ দাশের আমার খুব প্রিয় একটা কবিতা। সেটা হচ্ছে নগ্ন নির্জন হাত। তা আমি পাঠ করে শোনাচ্ছি। আবার আকাশ অন্ধকার ঘন হয়ে উঠছে, আলোর রহস্যময়ী সহদরার মতো এই অন্ধকার। যে আমাকে চিরদিন ভালোবেসেছে, অথচ যার মুখ আমি কোনো দিন দেখিনি, সেই নারীর মতো। ফাল্গুন আকাশে অন্ধকার নিবিড় হয়ে উঠছে, মনে হয় কোনো বিলুপ্ত নগরীর কথা। সেই নগরীর এক ধূসর প্রাসাদের রূপ জাগে হৃদয়ে। ভারত সমুদ্রের তীরে কিংবা ভূমধ্য সাগরের কিনারে, অথবা টায়ার সিন্ধুর পারে, আজ নেই। কোনো এক নগরী ছিল একদিন, কোনো এক প্রাসাদ ছিল, মূল্যবান আসবাবে ভরা এক প্রাসাদ, পারস্য গালিচা, কাশ্মীরি শাল, বেরিন তরঙ্গের নিটল মুক্তা প্রবাল। আমার বিলুপ্ত হৃদয়, আমার মৃত চোখ, আমার বিলীন স্বপ্ন আকাঙ্ক্ষা, আর তুমি নারী, এই সব ছিল সেই জগতে একদিন। অনেক কমলা রঙের রোদ ছিল, অনেক কাকাতুয়া পায়রা ছিল, মেহগনির ছায়াঘন পল্লব ছিল অনেক। অনেক কমলা রঙের রোদ ছিল, অনেক কমলা রঙের রোদ, আর তুমি ছিলে। তোমার মুখের রূপ কত শত শতাব্দী আমি দেখি না, খুঁজি না। ফাল্গুনের অন্ধকার নিয়ে আসে সেই সমুদ্র পাড়ের কাহিনী। অপরূপ খিলান ও গম্বুজের বেদনাময় রেখা, লুপ্ত নাশপাতির গন্ধ, অজস্র হরিণ ও সিংহের ছালের ধূসর পাণ্ডুলিপি, রামধনু রঙের কাঁচের জানালা, ময়ূরের পেখমের মতো রঙিন পর্দায় পর্দায়, কক্ষ ও কক্ষান্তর থেকে
দূর কক্ষ কক্ষান্তরের ক্ষণিক আভাস, আয়ুহীন স্তব্ধতা ও বিস্ময়, পর্দায় গালিচায় রক্তাভ রৌদ্রের বিচ্ছুরিত শ্বেদ, রক্তিম গ্যালাসে তরমুজ মদ, তোমার নগ্ন নির্জন হাত, তোমার নগ্ন নির্জন হাত। ধন্যবাদ। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। দারুণ। অনেক, হ্যাঁ, অনেক ভালো লেগেছে ওই কয়েকটা লাইন, ওই যে কমলা রোদ, পরে লাস্টের এই 4 লাইন, আহ এই কয়েকটা প্যারা ভীষণ রকম ভালো লাগলো। তোমার সিলেকশন আসলেই ভালো। আগেও গতবারও যেগুলা পড়েছিলে খুব ভালো লেগেছিল, এখনো ভালো লাগছে। তো হচ্ছে অনেকেই আমাদের সাথে জয়েন করেছে, তার মধ্যে নজরুল আছে, আনোয়ার হোসেন আছে, নজরুল আছে, এরা সবাই আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে। রুমা রুনা আছে, ও বাহ লিখেছে শ্রুতির কবিতার পরে, আবৃত্তির পরে। শ্রুতিকে আরেকজন আই লাভ ইউ জানিয়েছে। হ্যাঁ। আহ সো আরো অনেক কমেন্ট আছে, অনেকেই যুক্ত হয়েছে। রজনী লিখেছে প্রেজেন্ট প্লিজ, মানে সে শুনছে। হ্যাঁ। তারপরে লিখেছে, কবিতাটির নাম দিয়ে লিখেছে যে নগ্ন নির্জন রাত, এই কবিতাটা আমার খুব ভালো লাগে, আমাদের অনেক ভালো লাগে। আমি আজকে শ্রুতির কাছে শুনলাম, এর আগে আরেকজনের কাছে শুনেছিলাম, আবৃত্তি করেছিল সে। তো অসম্ভব ভালো লাগে আসলে কবিতাটা, আর শ্রুতির কণ্ঠে মারাত্মক মানিয়েছে। অনেক ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ। এখন আমরা ইমরানের কাছে যাব। হ্যাঁ, ইমরান, তুমি পড়বে রোমান্টিক কবিতা। শুধু তোমার জন্য। একদম শুধু আমার জন্য। ঠিক তাই। আহ একদম আমি নির্মল শুরু করি তাহলে। গুণগুণ শুধু তোমার জন্য। হ্যাঁ, হ্যাঁ। আমরা একটু কতবার মিউট হয়ে যে যাই আমি বুঝি? কতবার যে আমি তোমাকে স্পর্শ করতে গিয়ে গুটিয়ে নিয়েছি হাত, সে কথা ঈশ্বর জানেন। তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে আমি সে কথা বলিনি, সে কথা আমার ঈশ্বর জানেন। তোমার হাতের মৃদু কড়া নাড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য দরজার সঙ্গে চুম্বকের মতো আমি গেঁথে রেখেছিলাম আমার কর্ণযুগল। তুমি এসে আমাকে ডেকে বলবে, এই ওঠো, আমি, আমি। আর আমি এ কি শুনলাম! এ মতো উল্লাসে নিজেকে নিক্ষেপ করব তোমার উদ্দেশ্যে। কতবার যে এরকম একটি দৃশ্যের কথা আমি মনে মনে কল্পনা করেছি, সে কথা আমার ঈশ্বর জানেন। আমার চুল পেকেছে তোমার জন্য, আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য। আমার ঈশ্বর জানেন আমার মৃত্যু হবে তোমার জন্য। তারপর অনেক দিন পর একদিন তুমিও জানবে আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধু তোমার জন্য। থ্যাঙ্কস রোদেলা। তো মনে হলো যে আমার জন্যই, আমি পুরো সেরকম অবভিয়াসলি। গভীরে চলে গেলাম। শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য। অসম্ভব রোমান্টিক একটা কবিতা, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আচ্ছা, শ্রুতির কিছু কমেন্ট ছিল, হ্যাঁ, ওইগুলা আমি পরে পেয়েছি। তো আমি একটু পড়ে শোনাই। নজরুল তোমাকে লিখেছিল লাভ ইউ শ্রুতি। ফয়সাল আদনান লিখেছে ওয়াও। রজনী লিখেছে তোমাকে সুন্দর লাগছে, নামও একটা দিয়েছে নীলাদ্রি। আর সাবিনা ইয়াসমিন ও লিখেছে অনেক সুন্দর শ্রুতি, ওর কাছে কবিতাটা খুব ভালো লাগে, ও সেটা লিখেছে। রিফাত লিখেছে আমি মনোযোগ দিয়ে শুনছি, শ্রুতির কবিতা খুব সুন্দর হচ্ছে। এটাতে আবার রজনী লিখেছে কতটা মনোযোগ। রিফাত সেটার আবার উত্তর দিয়েছে, ঠিক যতটা মনোযোগ দিলে
প্রিয় মানুষগুলো অন্তর ছুঁয়ে দেখা যায়। পরে একটা হা হা হা। তারপরে রজনী আবার লিখেছে বাহ। শ্রুতিকে লিখেছে এমডি মোহাম্মদ সাইফুল ইসলাম রায়ান লিখেছে উপস্থাপনা আবৃত্তি সবকিছুই ভালো হচ্ছে। ধন্যবাদ সাইফুল আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি পুরোটা সময় থাকবে। রোকেয়া মুন্নি লিখেছে হাই এভরিওয়ান, হাই। রজনী ইমরানকে লিখেছে ধন্যবাদ ইমরান। নাসির ধূমকেতু লিখেছে কবিতার জয় অবশ্যম্ভাবী। সাবিনা আবার লিখেছে কবিতা যে ভালোবাসে সে আজন্ম কৃতদাস থেকে যাবে। সত্য কথা, ও এটার এক্সপ্লেন করেছিল একটা প্রোগ্রামে, আমি ওর সঙ্গে ছিলাম, যেটা ও কেন বলে। ও ভালো আবৃত্তি করে। ইব্রাহিম খলিল রনি লিখেছে সুন্দর হচ্ছে। দিবা ফারহানা লিখেছে অসামান্য প্রকাশ ইমরান। ইমরানকে আনোয়ার অনেক ধন্যবাদ দিয়েছে। আরো অনেকেই কমেন্ট করছে, তার মানে আমাদের সঙ্গে অনেক বন্ধু আছে যারা কবিতা ভালোবাসে, এবং আমি আশা করছি কবিতা ভালোবেসে ওরা আমাদের সাথে পুরোটা সময় জুড়েই থাকবে। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে সুন্দর সুন্দর কবিতা দেওয়ার জন্য আমাদেরকে। এখন শ্রুতি করবে কোনটা? তামাটে? তামাটে রাখাল না, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আমার অনেক প্রিয় একজন কবি, মানে আমারও অনেকগুলো কবির মধ্যে একজন। হ্যাঁ, অসম্ভব প্রিয় কবি। রোমান্টিক মানুষ তো। রোমান্টিক মানুষ এবং বিদ্রোহী কবিতাগুলো লেখেন সেইভাবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেটাই মানে সেটাই বলা হয়ে থাকে যে নজরুল পরবর্তী যদি নজরুলের সমকক্ষ যদি কেউ থেকে থাকেন সেটা হচ্ছেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। শহীদুল্লাহ, রুদ্র রাইট। মোহাম্মদ শহীদুল্লাহ, হ্যাঁ। তো খুব অল্প বয়সে আমরা তাকে হারিয়েছি। আরো হুম। যদি কিছুদিন উনি থাকতেন আমাদের মাঝে, আরো চমৎকার চমৎকার সব কবিতাগুলো আমরা তার কাছ থেকে পেতাম। হুম। তো উনার অনেকগুলো কবিতার মধ্যে আজকে একটা কবিতা আমি পড়ছি, সেটা হচ্ছে তামাটে রাখাল। এই কবিতাটা আমি এর আগে কখনো কোথাও আবৃত্তি করিনি বা কোথাও আমি পড়িনি, তো আজকে আমি হ্যাঁ এখানে প্রথম পড়ছি। তো এটা আমি একটু পড়ে শোনাই। হ্যাঁ হ্যাঁ, sure. বার বার বাঁশি তো বাজে না, বাঁশি শুধু একবারই বাজে। তামাটে কিশোর তুই সারা রাত বাজালি নিশীথ, বাজালি ব্যথার হাড় প্রিয় বুক হিমেল খোয়াব। রজনী পোহায় এলো ঢলে পড়ে নিঘুম শিশির, আলোর করাত কাটে ফালি ফালি তিমিরের তনু। তবু তোর বাঁশি তো বাজে না, হাড়ের পাঁজর বাজে, বাজে হিয়া রক্ত মাংস চরাচর নিখিলের নীড়। হৃদয়ের স্বপ্ন বাজে, তবু কেন বাঁশিটি বাজে না? তামাটে রাখাল তুই সারা দিন বাজালি বাতাস, বিরান বিলের বুকে নিঃসঙ্গতা বাজালি রে তোর। কবে কোন উদাসীন বাউলের একতারা খানি যেইভাবে বেজেছিল, যেইভাবে বাজে প্রাণ বাজে দেহ, সেই সুর হারালি কোথায় তুই তামাটে রাখাল? বাঁশি তো বাজে না তোর। তামাটে রাখাল তোর বাঁশিটি বাজে না কেন? বাজে তোর নিঃসঙ্গতা, বাজে তনু ব্যথিত খোয়াব। গহন সুরের মতো বাজে তোর দিবস রজনী, তবু কেন বাঁশিটি বাজে না? একবার বেজেছিল বাঁশি, বাঁশি শুধু একবারই বাজে। ধন্যবাদ। বাঁশি শুধু একবারই বাজে, এটা কিন্তু একটু অন্যরকম কবিতা না? অনেক সুন্দর একটা মন কবিতা। খারাপ হয়ে ভিন্ন ধরনের হ্যাঁ কবিতা, হ্যাঁ একটু ভিন্ন ধরনের হ্যাঁ, কবিতা। একটু মানে ভিন্ন ভিন্ন গতানুগতিক ভাবে। বিদ্রোহী বা রোমান্টিক কবিতা না থেকে না না, একটু গ্রাম, একটু গ্রাম হ্যাঁ বাংলার ছোঁয়া আছে। মানে কোন হুম একজন রাখালকে নিয়ে সে
কবিতাটা লিখেছে, একটু গতানুগতিক। এই জন্য আমি হ্যাঁ, আজকে রাখালের পড়লাম। রাখালের মনের দুঃখ, অবসাদ, অনেক কিছুই এখানে প্রকাশ পেয়েছে। হ্যাঁ। আমি তো মনে হলো যে দেখতে পাচ্ছিলাম আর কি, যে রাখাল বাঁশি বাজাচ্ছে, দুঃখ প্রকাশ করছে, চোখের সামনে মনে হচ্ছিল সব চলে আসছে লাইন বাই লাইন। অনেক ধন্যবাদ শ্রুতি, অনেক অনেক ধন্যবাদ। এখন তাহলে ইমরানের কাছে যাই। হুম। ইমরান, তুমি ঠিক আমাদেরকে আছে। কোন কবিতাটা শোনাবে এখন? এক বাস্তবে কোটি তোমাকে এক বছর কোটি হয়। বছর দেখি না। তোমাকে অনলাইনে দেখতেছি, বাট আসলে হ্যাঁ, অনেকদিন দেখা হয় না তোমাকে। হ্যাঁ, মনে হচ্ছে আজকে সব কবিতা আমার জন্যই সিলেক্ট করেছে। আহ, ঠিক। ঠিক। এটা মহাদেব সাহার মহাদেব এক স্যার, কোটি হ্যাঁ। বছর হয় তোমাকে দেখি না। আমার খুব ফেভারিট একটা কবিতা এটা। আমারও। পড়ো। এক কোটি বছর হয় তোমাকে দেখি না, একবার তোমাকে দেখতে পাবো, এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হব ভরা দামোদর। কয়েক হাজার বার পাড়ি দেব ইংলিশ চ্যানেল, তোমাকে একটি বার দেখতে পাবো, এইটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর, ছুটে যাব নাগ রাজ্যে পাতাল পুরীতে, কিংবা বোমারু বিমান ওরা শঙ্কিত শহরে, যদি জানি একবার দেখা পাবো, তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেব, কাঁটা তার ডিঙাবো সহজে, লোক লজ্জা ঝেড়ে মুছে যাব যে কোনো সভায় কিংবা পার্কে ও মেলায়। একবার একবার দেখা পাবো, শুধু এই আশ্বাসটুকু পেলে, এক পৃথিবীর এইটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পাড়ি দেব। তোমাকে দেখেছি সেই কবে, কোন বৃহস্পতিবার, আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না। ছোট ছোট কবিতা। না, ছোট কবিতাই ভালো। ছোট কবিতাও ভালো, বড় কবিতাই ভালো। কবিতা তো কবিতা, ছোট কবিতার মধ্যেও অনেক সময় ভাব এমন ভাবে প্রকাশ পেয়ে যায়, অনেক এই বড় একটা কবিতাতেও কবিতা দিয়ে সেটা অনেক প্রকাশ কিছু, পায় না। এই একটা ছোট্ট একটা কবিতা দিয়ে অনেক কিছু প্রকাশ হুম। পেয়েছে। হ্যাঁ, এটা আমার কাছে সেটাই। খুব ভালো লাগে এই কবিতাটা। মানুষ, আমরা বেঁচেই থাকি না 1 কোটি বছর, কিন্তু তার আবেগ অনুভূতিটা এমন যে মনে হচ্ছে 1 কোটি বছর সে দেখে না, তাই না? তো এই যে ব্যাপারগুলো লাস্টের লাইনটা, ওইরকম। তুমি লাস্টের লাইনটা যদি খেয়াল করো, হুম। যে তোমাকে দেখেছি সেই কবে, কোন বৃহস্পতিবার, আর এক কোটি বছর হয়। মানে বৃহস্পতিবার দেখা হয়েছে, তারপর মনে হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ, এক এক কোটি কোটি বছর হয় বছর তোমাকে দেখি না। ভালোবাসা এরকমই রে। চোখের পলকেই মনে হয় যে অনেক দিন দেখি না। সেটাই। পলকের সাথে এরকমই। আচ্ছা, আমরা কিছু কমেন্ট পড়ে আসি, হ্যাঁ? অনেকেই কমেন্ট করছে। ইকো হচ্ছে কথা। অজয় লিখেছে ইকো হচ্ছে। ওয়াজিউর রহমান লাভ রিয়াক্ট দিয়েছে আর বলেছে যে অনেক অনেক ভালো হচ্ছে। সোহেল তালুকদার লিখেছে অনেক ভালো লাগছে, সত্যি অসাধারণ। আর রিফাত আমরিন লিখেছে ইমরানের কণ্ঠে কবিতা, উফ, অসাধারণ। রিফাত আমরিন আবার লিখেছে সো গুড। আশরাফুল ইসলাম আমাদের বন্ধু, ও লিখেছে সুন্দর আবৃত্তি। দীপা ফারহানা লিখেছে রুদ্র বাঁশি একবার বাজালেও শ্রুতির আবৃত্তি আরো শুনতে চাই। ভালোবাসা অবারিত বন্ধু, অবশ্যই। বাঁশি, ধন্যবাদ হ্যাঁ, বন্ধুরা। বাঁশি রুদ্র, হ্যাঁ, রুদ্র একবার বাজিয়ে আমরা শ্রুতির কবিতা বারবার শুনবো, শুনতে চাই। আশরাফুল ইসলাম আবার লিখেছে সুন্দর কবিতা। অজয় লিখেছে ইকো হচ্ছে, মনে হয় তখন হয়েছিল, এখন কি অবস্থা আমি ঠিক বুঝতে পারছি না। জাকির সুমন লিখেছে চলে আসছি। ও আবার লিখেছে তিন প্রিয় মুখ, হ্যাঁ বন্ধু, থ্যাংক ইউ ধন্যবাদ যে বন্ধু তুমি জাকির। দেখছো।
থ্যাংক ইউ বন্ধু জাকির। আমরা তিনজনই তোমার অনেক বড় ফ্যান, তুমি মনে হয় সেটা জানো। তোমার কোনো প্রোগ্রাম আমরা মানে রাখি না, আমি মিস জাকিরের করি না। অনেক বড় ফ্যান। হ্যাঁ, আমি আর শ্রুতি কিন্তু মিস করি না, সবসময় থাকি। হ্যাঁ, মাসরুর আহমেদ কবির লিখেছেন ইমরান দারুণ হচ্ছে। জাকির সুমন আবার লিখেছে দারুণ। রজনী লিখেছে দারুণ ইমরান। অজয় অজয় লিখেছে চমৎকার, আমাদের ভৌতিক কবি বন্ধু। রিফাত লিখেছে ইমরান তোমার এই কবিতা আমার ভীষণ প্রিয়। 1 কোটি বছর হয় তোমাকে দেখি না। উফ, দারুণ হয়েছে। পুতুল লিখেছে কবিতার বন্ধুদের শুনছি দেখছি। ঋতু লিখেছে অসাধারণ, তার আগে একবার ঋতু লিখেছিল লাভ ইউ অল। মাসরুর আহমেদ কবির লিখেছে ইমরান ভালো হয়েছে। ফয়সাল আদনান লিখেছে আহ কি দারুণ ইমরান। দিবা ফারহানা লিখেছে মুগ্ধতায় আবারও ইমরান, ঋদ্ধ হয়ে রইলাম। বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমাদের সঙ্গে আছো, কবিতা শুনছো, কমেন্ট করছো, আমাদেরকে উৎসাহিত করছো। আমার জন্য কেউ কিছু লিখো, আমার মন খারাপ হয়ে যাচ্ছে। আমি আজকে কবিতা পড়ছি না, কেউ আমার কথা লিখছে না। তোমার জন্য তো 2টা কবিতা উৎসর্গ করলাম। অনেক বড় কিছু হয়ে গেল। কবিতাগুলো সব আসলে তোমার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এখন শ্রুতির কাছে আবার যাচ্ছি। শ্রুতি, এখন পড়বা তুমি তোমার লেখা একটা কবিতা। ও আগেই বলেছি যে আমাদের কবি বন্ধুরা যে এসেছে আজকে, যারা নিজেরা লেখে আবার আবৃত্তিও করে। তো শ্রুতি আজকে ও নিজের একটা লেখা কবিতা আমাদেরকে পড়ে শোনাবে, অভিমানের কান্না। তাই না শ্রুতি? কবিতাটা তাই মনে হয়। আমার লেখা একটা কবিতা, সেটা হচ্ছে অভিমানের কান্না। কান্না, আবৃত্তি হ্যাঁ করতে হ্যাঁ পারি, হ্যাঁ। হ্যাঁ আবৃত্তি করতে পারি কিনা জানি না, পাঠ। হ্যাঁ, আমি খুব পাঠ পাঠ করেই করো। শোনাচ্ছি। হ্যাঁ, পাঠ করেই সেটাই, শোনাচ্ছি। এটাই আমাদের এটা জন্য অনেক। হ্যাঁ, এটা আমি এই যে কিছুদিন আগে লিখেছি, অভিমানের কান্না। তো ওটা আমি একটু পড়ে শোনাই। তোমাকে ধরে রাখার ক্ষমতা আমার নেই, তোমাকে ধরে রাখার অধিকার নিয়ে আমি জন্মাইনি। তবে তোমার ছায়াকে সঙ্গী করে আমি পাশে চলতে পারি, অনুসরণ করতে পারি। তোমাকে অভিযোগের জোয়ারে ভাসাতে চাই না, চাই না অভিমানের অনলে পুড়ে নিজেকে ছাড়খাড় করতে। অনুযোগের যে দাবানল দাউ দাউ করে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবার পরেও অনুশাসনের দেয়াল আঁকড়ে পড়ে থাকিনি। নির্ভরতার প্রাচীর ডিঙিয়ে কাঁটার আঘাত সয়ে একাকে চলতে শিখেছি। আমাকে ধরে রাখার চেষ্টাও তুমি করনি, কারণ তোমার চারপাশটা সব সময়ই নিয়ন আলোতে ঝলমল করত। আর আমি তোমার ছায়ার অনুসরণে চলা প্রদীপের নিচে থাকা অন্ধকারের ছায়া মানবী। ধন্যবাদ। বাহ, দারুণ লেখো। যেমন আবৃত্তি তেমন লেখা, অসাধারণ। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। আমি মাত্র বলতে চাচ্ছিলাম যে আজকে ইমরান তুমি আগে করো, মানে ওর আবৃত্তি কবিতাটা কেমন পাঠ করলো, তো পাঠ করলো বলে। আমার কাছে সেটা মনে হয় না। যাই হোক, মানে আবৃত্তি আর পাঠের মধ্যে একটু পার্থক্য আছে, এজন্যই শ্রুতি ওইটাকে সম্মান করেই বলে পাঠ করে। আমিও বেশিরভাগ সময় বলি পাঠ করি। কারণ এত বড় আবৃত্তিকার আমরা এখনো হয়ে উঠতে পারি নাই। আমরা তো এটা আসলে পাঠ সবাই করার পাঠ করি। পাঠ করি, সবাই পাঠ করি। তো ওর লেখা আসলেই অসাধারণ। আমাদের 98 ফ্রেন্ডস এর অনেক বন্ধু আছে যাদের লেখা আমি পারমিশন নিয়ে নিয়েই কালেক্ট করে রাখি, কারণ আমি লিখতে পারি না, পড়তে পারি, পাঠ করার চেষ্টা করি। তাদের মধ্যে শ্রুতি একজন, যার কবিতাগুলো আসলেই অনেক অনেক, মানে অনেক ভালো লাগে। আর কবিতাগুলোর মধ্যে অভিমান বেশি থাকে, এটা অভিমান ভালোবাসা এটাই বেশি থাকে। কিন্তু অনেক ভালো লাগলো শ্রুতি, অনেক অনেক ধন্যবাদ। যে তুমি কি প্রায় লিখো মনে হয়, না? তোমার এই লেখার ইচ্ছাটা, মানে শখটা আসছিল কখন, মানে কবে থেকে? 8 বছর বয়স থেকে লিখছি।
হাও 8 বছর বয়স শিশু থেকে কবি লিখছি। ছোটবেলায় থেকে এখন কবিতাগুলো পরিণত কবি। না, কবি আমি বলবো না। আমি বলবো যে মনের এলোমেলো ভাবনাগুলো মাঝে মাঝে মানে প্রকাশ করি। জানি না কি হয়, 8 বছর বয়স থেকে লিখছি। তখন হচ্ছে যে যে কিশোর পত্রিকাগুলো ছিল, যে কিশোর হুম হুম সেই সময় লেখাগুলো আমি দিতাম, ওখানে প্রকাশ পেত। তারপরে মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে আর কি মাঝে মাঝে লেখা। আসলে এটা তো হচ্ছে ভাবের উপর, সবসময় তো লেখাটা আসে না। হুম মানে হঠাৎ করে কোনো একটা উপলব্ধি থেকে অনুভূতি থেকে একটা ভাব আসলো, 2-4 লাইন লিখে ফেললাম, মানে মনের অনুভূতিগুলোর প্রকাশ করে ফেললাম, এই আর কি। হ্যাঁ, আসলে মনের অনুভূতি গুলা এক একজন এক এক ভাবে প্রকাশ করার চেষ্টা করে। তো কবিতা, গান এগুলাই মনে হয় সব থেকে বেস্ট পন্থা প্রকাশ করার জন্য। আমি কবিতাও লিখতে পারি না, গানও লিখতে পারি না। আমার আবার মনের অনুভূতি প্রকাশ পাই ডায়েরিতে। হ্যাঁ, মন খারাপ হলো, মন খুশিতে ভরে গেল, আমি মানে ডায়েরিতে লিখতে থাকি। কিন্তু এখনো লিখি, যেটা হ্যাঁ, যেটার জন্য হচ্ছে বাসায় বকা খাই যে তুই ডায়েরি লিখে রাখিস কেন, আমার আম্মু বলে। হ্যাঁ মানে যখন আম্মু খুব বকা দিত, দেখতো যে ডায়েরি বসে বসে লিখছি। হ্যাঁ, তো চিন্তা করতে আমরা ডায়েরি তোমার কেন কণ্ঠে লিখছি। একটা শুনি না কেন? তুমিও আর তো ভালো হবে আবৃত্তি হবে, করো। লাইফ অল্প কত তুমি কথা একটা বলছি। তুমি একটা পড়ো, তুমি একটা পড়ো। করবো 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 ইনশাল্লাহ। পরে আগে তোমাদের গুলা শুনি, শেষ হোক। অবশ্যই করবো, যেহেতু শুনতে চেয়েছো। না শুনতে চাইলেও করতাম আমি আবার। এই ক্ষেত্রে একটু নিজে নিজেই বলা শুরু করি আর কি, অসুবিধা নেই। তো এখন হচ্ছে আমরা ইমরানের কাছে একটা শুনবো। ইমরান, এই কবিতাটা সম্ভবত আমাদের এই 98 এর কোনো ফ্রেন্ডের লেখা না? তুমি এখন যেটা হ্যাঁ, পড়বে, তাই হ্যাঁ, না? ওটা এটা আমাদের 98 ফ্রেন্ডের। হ্যাঁ হ্যাঁ, আকবর কথা হোসেন দিচ্ছি স্বপন। আকবর হোসেন স্বপনের। হুম আমার হুম। ওর কবিতার লেখাগুলো খুব ভালো লাগে। কয়েক মানে হ্যাঁ, ওরও আসলে দুইটা আমাদের কবিতা যারা আমার কাছে আছে, ভালো লাগে। যারা 98 এর বেশ কয়েকজন, আহ, মানে নাম বললে আসলে অনেকক্ষণই লাগবে আমার। বেশ হুম কয়েকজন আছে, প্রায় 10 থেকে 15 জন আছেন। এরা হুম হুম এদের প্রত্যেকের কবিতা আমার খুব ভালো লাগে। তো এই মুহূর্তে আসলে এটা সামনে আছে, ভাবলাম যে এটাই করি। হুম তারপর আয়শা সিদ্দিকা, আয়শা আশা, তারপর ওয়াজিউর রহমান, এদের কবিতা আমার খুবই ভালো লাগে। এবং এদের কবিতা আমি, রাজ এদের কবিতা আমি সময় পেলেই পাঠ করি আর কি। হুম, হুম হুম তাহলে হুম আমি আমাদের কবি বন্ধু আকবর হোসেন স্বপন কথা দিচ্ছি হুম নামে একটা কবিতা, এটা একটু তোমাদের পাঠ করে শোনাচ্ছি। হুম। হুম আমি কথা দিচ্ছি, জীবন সমুদ্রের অপার বিস্ময়ে আমি কখনো বদলে যাব না। তোমার বিরহের দুঃসহ দিনগুলোতে, তোমার স্বপ্ন প্রাচীরে কখনো বিদ্রোহী হব না। আমি কথা দিচ্ছি, আমার অযাচিত কষ্টরা তোমাকে কখনো স্পর্শ করবে না। আমার ভেঙে যাওয়া হৃদয় কখনোই আর জোড়া লাগবে না। আমি কথা দিচ্ছি, আমার স্বপ্নের সীমানা কখনো তোমার স্বপ্নের অবাধ্য হবে না। আমার হাজারো স্মৃতির দিনগুলি তোমাকে কখনো বিচলিত করবে না। আমি কথা দিচ্ছি, আমার দগ্ধ হওয়া হৃদয়ের অনুভূতি তোমার বিশাল সরলতার কাছে আমার কষ্টের যন্ত্রণা দীর্ঘশ্বাস তোমাকে কখনো কখনো দহন করবে না। আমি কথা দিচ্ছি, আমার দহনের নীরব অশ্রু হঠাৎ যদি তোমাকে দেখে, আমি আর বিভ্রান্ত হব না তোমার হাসি উচ্ছলতাতে। আমি কথা দিচ্ছি, আমার ফেরারি জীবনের প্রতিটি বাঁকে, তোমার সুখের দিনে আমার কষ্টের ভেলা কখনো ফিরাবো না সে ঘাটে যেখানে তোমার সুখের তাজমহল। আমি কথা দিচ্ছি, কথা দিচ্ছি। ধন্যবাদ। বাহ, বাহ, দারুণ, অসাধারণ। থ্যাংক ইউ। কিন্তু স্ক্রিনে একটা ভূত দেখছি, দেখো রোদেলা। ও মা, ভয় পেলাম। ও কি আমাদের কিভাবে আবৃত্তি সম্ভব? শোনাবে? না, ও আমাদের ভয় দেখাতে আসছে।
নিশ্চয় অজয় ভূত। তাই তো মনে হয়, কবিতা শুনে আপ্লুত হয়ে চলে আসছে। রোদেলা, আনমিউট করো, শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, বললাম ওটা কি ফয়সাল আসলো না অজয় আসলো? ঠিক বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে অজয়। অজয় মনে হচ্ছে। অজয়, অজয় আচ্ছা। মনে হচ্ছে। আমি আচ্ছা, আমি একটু কমেন্ট গুলা পড়ে আসি, তারপরে দেখি ওটা অজয় না ফয়সাল। দেখছি কে এই কাজটা করলো, কে দুষ্টামি করছে আমাদের সাথে। ঋতু লিখেছে ইমরান হোসেন, আমি তোর দারুণ ফ্যান দোস্ত। পুতুল লিখেছে ইমরান, প্রিয় কবিতা, ভালো লাগছে। আশরাফুল ইসলাম লিখেছে বাহ ইমরান হোসেন। ঋতু আফরোজ লিখেছে খুব ভালো হচ্ছে প্রোগ্রাম। ঋতু আবার লিখেছে রোদেলা সুস্মি, তোর উপস্থাপনা দারুণ হচ্ছে। থ্যাংক ইউ বান্ধবী, থ্যাংক ইউ। তালাত ইসলাম ঝুমা লিখেছে খুব সুন্দর, শুভকামনা। দিবা লিখেছে কেবল সঞ্চালনায় থাকলে চলবে না সুস্মি, কণ্ঠ বলে দেয় আমাদেরকেও তুমি শোনাবে কিছু, অপেক্ষায়। আচ্ছা, দেখা যাক। আফরোজা আক্তার পুতুল লিখেছে সুস্মি উপস্থাপনা প্রাণবন্ত, শ্রুতি মধুর। ধন্যবাদ পুতুল। রিফাত লিখেছে রোদেলা তোমার উপস্থাপনা তো বরাবরই সুন্দর। অনেক অনেক ধন্যবাদ রিফাত। ইকো হচ্ছে, আমরা আসলে একসাথে সবাই কথা বললে তখন ইকো হচ্ছে, আমরা মিউট করে রাখবো, তাহলে আর ইকো হবে না। ঋতু লিখেছে স্ক্রিনের কোণে 98 ফ্রেন্ডস এর লোগোটা খুব ভালো লাগছে। হ্যাঁ, আসলে ওটা খুব ভালো লাগছে, 98 ফ্রেন্ডস এর লোগোটা। ধন্যবাদ ঋতু। অজয় লিখেছে ওরে কি কবিতা। এটা মনে হয় শিওর অজয়ই আসছে ভয় দেখাইতে। ফয়সাল লিখেছে দারুণ হচ্ছে বন্ধু। অজয় লিখেছে ওরে পেতনি রে কি শুনালি। শ্রুতিকে লিখেছে মনে হয়। ফয়সাল লিখেছে রোদেলার কণ্ঠে শুনতে চাই কিছু। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ফয়সাল, চেষ্টা করব। দিবা ফারহানা লিখেছে আহা, লাভ ইউ রে বন্ধু, দারুণ লিখেছো। ঋতু লিখেছে শ্রুতিকে সুন্দর লাগছে। পুতুল লিখেছে শ্রুতির লেখা অসাধারণ। পুতুল লিখেছে সুস্মির আবৃত্তি শুনতে চাই। আচ্ছা পুতুল, হবে একটা ইনশাল্লাহ। আশরাফুল লিখেছে কবিতার চর্চা ছাড়িয়ে যাক সবখানে। হ্যাঁ সেটাই, কবিতার চর্চা যেন সবখানে ছাড়িয়ে যায়, এজন্যই আমরা আহ এভাবে চেষ্টা করছি, চর্চাও করছি। দেখা যাক কতদূর কি করতে পারি, তবে ইনশাল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করলে এক সময় কবিতার চর্চা, কবিতা আবৃত্তি সব জায়গায় সবখানে ছড়িয়ে যাবে। ঋতু লিখেছে রোদেলা সুস্মিত ওর একটি আবৃত্তি শুনতে চাই। আচ্ছা বান্ধবী, আমি চেষ্টা করব, থ্যাংক ইউ। শ্রুতি লিখেছে স্ক্রিনে ভূত দেখি, আমিও ভূত দেখি রে, আর আমি ওদিকে তাকাইতেই পারতেছি না, আমি ভূত সাংঘাতিক ভয় পাই। এখন দেখা যাবে আমি অন্যদিক তাকাই আমার কথা বলতে হচ্ছে। এই ভূতটা সরাও কেউ। ইমরান অসাধারণ। মাসরুর আহমেদ কবিরও এতক্ষণ পরে এসেছে। কবির তুমি কোথায় ছিলে এতক্ষণ? দিবা ফারহানা লিখেছে বাহ। আমি একটু ফয়সালকে বলি যে ভূতটাকে সরাই দিতে, নাকি থাকবে, এভাবে ভূতটা থাকবে আমাদের সাথে? তোমাদের একটা ডুয়েট করার কথা ছিল না? করতে চাও? আগে তোমারটা শুনি, তারপরে নয় লাস্টে ডুয়েট করি। আমি পরে পরে ডুয়েটটাকে করো, আমি পরে শোনাবো। তুমি একটা আচ্ছা, আমি ডুয়েট করো। আমারটা শুনতে চাচ্ছ আগে? হ্যাঁ, আগে হ্যাঁ তোমারটা হ্যাঁ। শুনতে চাই। তোমারটা শুনে তারপরে ডুয়েট করি, কারণ অনেকক্ষণ ধরে তো আমরা পড়লাম। আচ্ছা ঠিক আছে, এখন একটু রেস্টে যাই না? ভূতটা চলে গেছে, আমি পড়বো, ভালো হয়েছে, নাইলে আমার বিপদ হইতো। আচ্ছা, আমি একটু কমেন্ট গুলো করে নেই, আমি পড়ছি। কোনটা পড়ি, আমি আসলে প্রিপেয়ার ছিলাম না, আমি ভেবেছিলাম আমি আজকে পড়বো না, ছুটিতে থাকবো। আমার এখনকার সময় খুব পছন্দের প্রিয় একটা কবিতা আছে। হ্যাঁ, আহ সেটা একটু পড়ার চেষ্টা করি।
জানি না পুরাটা মনে আছে কিনা, চেষ্টা করি। এটা একজন নতুন লেখক, উনি সৈয়দ এনাম আহমেদ। হ্যাঁ, সৈয়দ এনাম আহমেদ, ইনি নতুন লেখক, উনি নিউ ইয়র্কে থাকেন। ওখান থেকে উনি কবিতার চর্চা করেন, আবৃত্তি করেন এবং কবিতা লেখেন বেশি, চর্চাটা কম হয়। তো তার একটা কবিতা আমি পড়ার চেষ্টা করছি, লেখা আর কি, কবিতা পড়ার চেষ্টা করছি। কবিতাটির নাম হচ্ছে বন্ধু হতে পারে না সবাই। বন্ধু হতে পারে না সবাই, কেউ কেউ হয়, হাতে গোনা কয়েকজন। জীবনের চলার পথে বিচিত্র ধরনের মানুষের সাথে আমাদের পরিচয় হয়। তার মধ্যে থেকে যারা সব থেকে কাছের হতে পারে তাদেরকেই আমরা বন্ধু বলি। একবার স্কুলের এক পরীক্ষায় আমার পাশে যে ছেলে বন্ধুটি বসেছিল, সে দেখতে পেল আমি চুপ করে বসে আছি, মানে কিছুই লিখতে পারছিলাম না। স্যারের চোখ ফাঁকি দিয়ে সে সেদিন আমার অনেক প্রশ্নের সমাধান করে দিয়েছিল। আমাকে সাহায্য করতে গিয়ে সময়ের অভাবে নিজে ভালো লিখতে পারিনি। সেবার অবশ্য ওই বিষয়ে আমি বেশ ভালোই মার্কস পেয়েছিলাম, কিন্তু ছেলেটা একটা বিষয়ের জন্য পরের ক্লাসে ভর্তি হতে পারেনি। ওই ছেলে বন্ধুটার সাথে আমার আজও বন্ধুত্ব আছে। বন্ধু হতে পারে না সবাই, কেউ কেউ হয়, হাতে গোনা কয়েকজন। কলেজে ভর্তি হবার পর আমার এক বন্ধু তার টিউশনির টাকা জমিয়ে আমার জন্মদিনে একটা হাতঘড়ি উপহার দিয়েছিল, অথচ তার নিজের ঘড়ির চামড়াটা ক্ষয় হয়ে গেছে। আমার প্রেমিকের সাথে বিচ্ছেদের পর জানো তো, আমরা খুব ভেঙে পড়েছিলাম। আমাকে সান্ত্বনা দিতে আমার বিশ্ববিদ্যালয়ের এক বান্ধবী সারা রাত জেগে আমার কষ্টের সব কথা শুনেছিল। তাকে জড়িয়ে ধরে সেদিন আমি কাঁদতে পেরেছিলাম। আমাকে সান্ত্বনা দিতে আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল। তাই তো বলি, বন্ধু হতে পারে না সবাই, কেউ কেউ হয়, হাতে গোনা কয়েকজন। এতে গেল বাস্তব জীবনের সত্যিকার কিছু বন্ধুর কথা। ফেসবুকেও আমার অনেক বন্ধু আছে, তারা আমায় অনেক ভালোবাসে, আমার প্রতিটা পোস্টে লাভ রিয়াক্ট করে। উম বেশ কিছুদিন হলো আমার মা খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি। তার চিকিৎসার জন্য অনেক টাকা আর কয়েক ব্যাগ রক্তের প্রয়োজন। কোনো উপায় না পেয়ে আমি আমার ফেসবুকীয় এক ধনী বন্ধুর কাছে সাহায্য চাইলাম। যেহেতু তার সাথে আমার ভালো বন্ধুত্ব, তো আমি ধরেই নিয়েছিলাম সে আমাকে সাহায্য করবে। কিন্তু সেদিনের একটা ব্লকেই শেষ হয়ে গেল আমাদের বন্ধুত্ব। আসলে বন্ধুত্ব থাকে একটা সীমাহীন গণ্ডির ভিতরে, যারা কিনা প্রয়োজনে অপ্রয়োজনে, সময়ে অসময়ে পাশে থাকে, কোনো কারণ ছাড়াই সাথে থাকে। তাই তো বলি, বন্ধু হতে পারে না সবাই, কেউ কেউ হয়, হাতে গোনা কয়েকজন। ধন্যবাদ। রিসেন্টলি অনেক এটা আমার সুন্দর খুব হয়েছে, পছন্দের একটা কবিতা। বন্ধু হতে পারে না সবাই, বাস্তবধর্মী। কেউ কেউ হয়, আবার সবাই হয় না, এটাই সত্য। হ্যাঁ, আসলে বেস্ট মানে ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড হয় হাতে গোনা দুই তিনজন, এর বেশি হয় না।
হুম, বেশি হয় না। মানে দূর থেকে বন্ধু বলে ডাক দিলেই বন্ধু হয় না। মানে বন্ধু হওয়ার জন্য যে অন্তপ্রাণ একটা থাকে, সেটা চাই। হুম। কিন্তু সেটা কিন্তু সবার ভিতরে থাকে না। না, সেটাই আমি আমার আমার যদি কিছু এক্সপিরিয়েন্স, মানে অতটা তো সময় নাই, আমি কখনোই সত্যিকার অর্থে ক্লাসমেট অনেক আছে, বন্ধু বলতে বন্ধু অনেক আছে, কিন্তু সত্যিকার বন্ধু দুই তিনজনের বেশি আমি পাই নাই। মানে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। এখন তো সময়ের অভাবে দেখা গেছে সেই সব ওই দুই তিনজন বন্ধুই আছে। আমি আমার স্কুল কলেজের ভার্সিটির বন্ধুদের কথা বলছি। তবে এখানে যে বলেছে যে ফেসবুকের মাধ্যমেও আমি বন্ধু, ভালো বন্ধু পেয়েছি, আমি পেয়েছি, তারা আছে। কিন্তু সাধারণত যেটা দেখা যায় যে পাওয়া যায় না, ভালো বন্ধু পাওয়া আসলে কষ্টকর। তবে আমরা কৃতজ্ঞ যে আমরা 98 ফ্রেন্ডস এর মাধ্যমে বলো বা এরকম গ্রুপ খোলার কারণে অনেক অনেক মানে হারায় যাওয়া বন্ধু পেয়েছি, হারিয়ে যাওয়া বন্ধু পেয়েছি, ভালো কিছু বন্ধু পেয়েছি। তারপরেও বলবো বন্ধু হতে পারে না সবাই, সময়ের প্রয়োজনে আসে, সময়ের প্রয়োজনে আবার চলে যায়, কয়জন সাথে থাকে। তবুও কিছু কিছু ভালো বন্ধু হয়। সেটাই সেটাই। অনেক ধন্যবাদ। এটা আর কি করা ছিল, এই জন্য পড়ে শোনালাম। আমি ভেবেছিলাম আজকে পড়বো না। অনেক আচ্ছা অনেক আচ্ছা। ধন্যবাদ। ঠিক আচ্ছা, আছে। এখন তাহলে আমি একটা কবিতা জাস্ট সুকুমারের একটা ফয়সালের কবিতা জন্য, বলো। হুম হুম হুম। রাইট, সুকুমারের, ফয়সালের জন্য ও আমি একটা খুব কবিতা। সুকুমার। হ্যাঁ, ও, সুকান্তের আমি কবিতা যতটুকু মনে জানি, হয়। সুকান্ত হ্যাঁ সুকান্ত। হ্যাঁ, সুকান্তের একটা সুকান্তর কবিতা ছিল, হ্যাঁ। কবিতা ও খুব পছন্দ করে। ওর জন্য আমি কবিতাটা পাঠ করছি। ফয়সাল, আমি একটা ছোট্ট দেশলাই কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায়। কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। এমনই বহু নগর, বহু রাজ্যকে দিতে পারি ছারখার করে, তবু অবজ্ঞা করবে আমাদের। মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে। আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছো বারংবার। তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে। আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই। কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষবারের মতো। থ্যাংক ইউ। অসাধারণ ছোট্ট একটা হয়েছে। দেশ লাগে। দেশলাই, অথচ কত হুম, মানে, মানে কত বোল্ড একটা কবিতা। মানে একটা ছোট্ট দেশলাই হ্যাঁ, কাঠি দিয়ে অনেক কিছু বুঝিয়েছে। এটা অনেক বোল্ড একটা কবিতা। আর এটা আমরা যখন ছোট ছিলাম তখন শুনতাম, তখন একরকম মিনিং দাঁড়াইতো। হ্যাঁ, মানে আমার মনে আছে আমি একবার আবৃত্তি করতে কবিতা পড়তে চাচ্ছি, তো আম্মু আমাকে বললো যে তুমি এটা করো। তো আমি চিন্তা করলাম যে কি দেশলাই কাঠি টাঠি নিয়ে এসে দিচ্ছে আমাকে এটা পড়ার জন্য। তখন তো মানে বুঝি নাই, কিন্তু তার কথা আমার শুনতে হবে, আমি ওইটাই পড়ে আসলাম। হ্যাঁ, কিন্তু এখন বড় হয়েছি, বড় কি বুড়ি হইতে যাচ্ছি আমরা, তো এখন মিনিংটা না চেঞ্জ হয়ে যায়। যেমন যখন দেশলাই শেষের কাঠি কবিতা মানে হচ্ছে পড়েছিলাম, দেশলাই এক একটা বিপ্লবী মানুষ। হুম, বিপ্লবী মানুষ, হ্যাঁ তখন বুঝি নাই, তখন এই দেশলাইয়ের কাঠি মানে ওই দেশলাইয়ের কাঠি, হ্যাঁ যেটা দিয়ে চুলা জ্বালাচ্ছে, অনেক কিছু করতেছে, কিন্তু তখন তো বুঝি নাই, এখন বুঝি। কিন্তু খুব অল্প বয়সে আমরা কবিকে হারিয়েছি, এটা হচ্ছে খুব হুম। দুঃখজনক। হ্যাঁ খুব অল্প সেটাই। বয়সে খুব ট্যালেন্ট একজন কবি। মাত্র 21 বছর বয়সে।
মাত্র 21 21 বছর বছর বয়সে। বয়সে। খুবই খুবই দুঃখজনক। 21 বছর বয়সে তিনি কি লিখে গেছেন, মারাত্মক। তাহলে 42 বছর বয়সে বেঁচে থাকলে না জানি কি লিখতেন। হুম। হয়তো ওই জন্যই বিশ্বকবি থাকে নাই। হতে পারতেন। হ্যাঁ, ওই জন্যই আল্লাহ নিয়ে গিয়েছেন হয়তো, বা আল্লাহ ভালো জানেন। আচ্ছা, মানে আমি একটু কমেন্ট করে আসি। আমরা একসাথে কথা বললে ইকো হয়, আমি এখন বুঝতে পেরেছি। দিবা ফারহানা লিখেছে বাহ। আশরাফুল ইসলাম, আশরাফুল তুমি যে বন্ধু আমাদের সাথে আছো আমি অনেক খুশি। সে লিখেছে ভূত, সেও ভূত দেখতে পেয়েছে। হ্যাঁ। ওয়াজিউল লিখেছে অস্থির অস্থির। দিবা ফারহানা লিখেছে অজয়, মানে যে ভূত ভূতকে বলেছে। দিবা লিখেছে ভূতেরাও মুগ্ধ। হ্যাঁ দিবা, একদম ঠিক বলছো। ভূতেরাও মুগ্ধ হয়ে ও বারবার চলে আসতেছে। ওয়াজিউর লিখেছে রোদেলা সুস্মি শেষ ভূত দেখে, হ্যাঁ ওয়াজিউর জানে যে আমি ভূত সাংঘাতিক আকারে ভয় পাই, ওই জন্য লিখেছে। আমার কিন্তু একবার হয়েছে জানো, তোমরা বুঝতে পেরেছো কিনা আমি জানি না। আমি পড়ছি, পড়তে পড়তে হঠাৎ স্ক্রিনে আবার ভূতটা চলে আসছে। আমি না মনে হলে কি আমি লাইনটা ভুলে যাই, তাড়াতাড়ি অন্যদিকে তাকিয়েছি। ফাজিল অজয় ভূত। অজয় লিখেছে আল্লাহ গো এটা কে। ইলিয়াস লিখেছে, ইলিয়াস মৃধা রতন লিখেছে পছন্দের সব মানুষ একসাথে, দারুণ। ধন্যবাদ ইলিয়াস। ইলিয়াস লিখেছে তোর কবিতাটা আমাদের 98 এর অনেকের সাথে মিলে গেছে। একদম সত্যি কথা, বন্ধু হতে পারে না সবাই আসলে। সব জায়গাতে, শুধু 98 না, সবখানেই বন্ধু সবাই হতে পারে না। আবার অনেকে এত ভালো বন্ধু হয়ে যায় যে সে বন্ধুকে ছাড়া চলেও না। শ্রুতি লিখেছে ওরে ভূত। দিবা লিখেছে চোখটা ভিজে এলো সুস্মি, খুব ভালো। অনেক অনেক ধন্যবাদ দিবা। তবে দুঃখিত যে তোমার চোখ ভিজে গিয়েছে, তবে এটা আহ অনুভূতি থেকেই এসেছে। আমি আশা করি খুব বেশি কষ্ট হয়তো দেই নাই। কবির লিখেছে রোদেলা সুস্মি মুগ্ধ, আমি মুগ্ধ। কবির আবার লিখেছে অসাধারণ। ওয়াজিউর লিখেছে অসাধারণ রোদেলা। অজয় লিখেছে ভূতকে ভালোবাসো মানুষকে নয়। হরে এখন তাই ভাবতেছি, ভূতকেই ভালোবাসবো। মানুষ টানুষ বাদ, সব ভূতকেই ভালোবাসতে হবে। আচ্ছা, এখন তোমাদের একটা ডুয়েট হলে মনে হয় ভালো হতো, কারণ আমরা অলমোস্ট মানে সময় শেষের দিকে আমাদের। তো আমি চাচ্ছিলাম, যেহেতু আমাদের সাথে ইমরান আছে, শ্রুতি আছে, একটা রোমান্টিক কোনো কথোপকথন বা কিছু একটা যদি হয়ে যেত। আমি খুব খুশি হইতাম। কি বলো? কোনটা করতে চাচ্ছ কোনটা তোমরা, করতে চাচ্ছ কথোপকথন তোমরা, নাকি? কথোপকথন নাকি? কথোপকথন উম 11। একটা কথোপকথন। হ্যাঁ মানে পূর্ণেন্দ্র হ্যাঁ, পত্রীর সেটাই তো ভালো প্রায় হয়। 40, পূর্ণেন্দ্র পত্রীর প্রায় 40টার মতো, 40 বা 45টার মতো, ইমরান যদি আমি ভুল না করে থাকি। ওনার প্রায় হুম। 40টার মতো কথোপকথন, মানে সবগুলোই সুন্দর। তো ওইখান থেকে একটা আজকে ইমরানই চুজ করেছে। তো ওইটা আমরা একটু আজকে মানে হুম, একটু হুম, পড়ে শোনাই। ঠিক আছে, ঠিক আছে। ইমরান, ইমরান রেডি? ইমরান রেডি? আচ্ছা। হ্যাঁ, রেডি। আচ্ছা, শুরু করলাম। তুমি আজকাল বড় সিগারেট খাচ্ছ শুভঙ্কর। এখনই ছুঁড়ে ফেলে দিচ্ছি, কিন্তু তার বদলে বড্ড হ্যাংলা, যেন খাওনি কখনো। খেয়েছি, কিন্তু আমার খিদের কাছে সে সব নড়ছি। কিন্তু কলকাতাকে এক খাবলায় চিবিয়ে খেতে পারি আমি। আকাশটাকে অমলেটের মতো চিড়ে চিড়ে, নক্ষত্রগুলোকে চীনা বাদামের মতো টুকটাক করে, পাহাড়গুলোকে পাথর বাঝার মতো মুড়মুড়িয়ে। আর গঙ্গা, সে তো এক গ্লাস শরবত। থাক, খুব বীর পুরুষ। সত্যি তাই। পৃথিবীর কাছে আমি এরকম ভয়ঙ্কর বিস্ফোরণ কেবল তোমার কাছে এলেই দুঃখের বালক। কেবল তোমার কাছে এলেন ফুটপাতের লোলো ভিখারি, 1 পয়সা, আধ পয়সা, কিংবা এক টুকরা পাউরুটির বেশি আর কিছু ছিনিয়ে নিতে পারি না। মিথ্যুক,
কেন? সেদিন আমার সর্বাঙ্গে শাড়ি ধরে টান মারুনি? হতে পারে। ভিখারিদের কি ডাকাত হতে ইচ্ছে করে না একদিনও? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শ্রুতি যখন বলছিল তখন হয় না, কিন্তু ইমরান যখন বলছে তখন আবার ইকো হচ্ছিল। ইকো হ্যাঁ হচ্ছিল, কিন্তু, হ্যাঁ। হ্যাঁ ওইটাই। তো হচ্ছে আহ, কথা হচ্ছে, আমি তোমাদের দিকে তাকিয়ে তাকিয়ে শুনছিলাম না, আমি অন্যদিকে তাকিয়ে নিচের দিকে তাকিয়ে শুনছিলাম, কেন এটা এত মারাত্মক রোমান্টিক একটা কথোপকথন। আর আমি আবার ভীষণ রোমান্টিক একটা মানুষ। হ্যাঁ, আমার এ ধরনের রোমান্টিক কবিতা শুনলে আমি যেন কোথায় কোন জগতে হারাই যাই। ঠিক আছে, সো দেখা যাচ্ছে যে আর সঞ্চালনায় তখন আর ব্যাক করতে পারতাম না, এই জন্য নিচে তাকিয়েছিলাম শুনছিলাম। অনেক মানে আমি ভেবেছিলাম তোমরা হয়তো দোতলায় ল্যান্ডিংটা করবা, যখন আর কি আমি জেনেছিলাম যে তোমরা কথোপকথন করবে, কিন্তু এটা করো নাই। অন্য আরেকদিন, ওইটা আবার আমার খুব পছন্দের, কিন্তু এটাও মারাত্মক রোমান্টিক একটা কথোপকথন, সাংঘাতিক রোমান্টিক। অনেক 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 ভালো লাগলো। ইমরানের ভরাট কণ্ঠ আর শ্রুতির হচ্ছে এই কথোপকথনের জন্য যে দুষ্টু দুষ্টু কণ্ঠটা দরকার ছিল, সেটাই ও ডেলিভার দিয়েছে। হ্যাঁ, একদম অনেক অনেক। পারফেক্ট, একদম পারফেক্ট শ্রুতি কণ্ঠ। অসাধারণ। আমি একটু একদম খুব চঞ্চল খুব খুব। প্রকৃতির, একটু চঞ্চল দুষ্টু প্রকৃতির, তো হয়তো বা সেই কারণে। সেটাও হতে পারে। আচ্ছা, একটু কমেন্ট পড়ি। রতন আবার লিখেছে, উফ ইমরান কি যে আবেগ অন্তরে গেঁথে যাচ্ছে। ও ও যে কবিতা আবৃত্তি শুনছে, আমি অবাক হয়েছি। যাই হোক, কবিতা পাঠ শুনছে, আমাদের প্রোগ্রামে আছে। অনেক অনেক ধন্যবাদ রতন যে তুই আছিস আমাদের সাথে। কবির লিখেছে, ইমরান আমার প্রিয় একটা কবিতা, ইমরান আমার প্রিয় একটা কবিতা বন্ধু, মানে কথোপকথনের কথাটা সম্ভবত বলেছে যে এটা ওর অনেক পছন্দের। আর ইলিয়াস একটু দুষ্টামি করে লিখেছে, শ্রুতি কিন্তু বুড়ি না, ওর কেবল যৌবন শুরু হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সত্য কথা, আমরা সবাই এভারগ্রিন। ওটা কথার কথাই বলতে হয় যে আমরা বুড়ি হচ্ছি, বুড়া হচ্ছি, কিন্তু আমরা সবাই এভারগ্রিন। মানে এই এই গ্রুপ খোলার পরের থেকে তো আমার মনে হয় আমি সেই স্কুল কলেজে ফিরে গিয়েছি। আমার ওই এটা আসে না যে, এবং দেখা গিয়েছে যে বেশিরভাগই আমাদের আননোন ফ্রেন্ড গুলাই এখন নোন ফ্রেন্ড হয়ে গিয়েছে। মানে আমার নিজের স্কুল কলেজের বন্ধুদের সাথে আমার এখন কম কথা হয়, কিন্তু এই 98 ফ্রেন্ডস এর গ্রুপের বন্ধুদের সাথে বেশি কথা হয়। এটা আসলে অ্যামেজিং একটা ব্যাপার। আশরাফুল লিখেছে, আছি, কবিতা ভালোবাসি, শুনছি। অনেক ধন্যবাদ আশরাফুল। অজয় লিখেছে, আমি না আমি না, মানে ও মনে হয় ও আসে নাই স্ক্রিনেও সেটা বলতে চাচ্ছে। কবির লিখেছে, ইমরান কি নার্ভাস নাকি? কথোপকথনের সময় কি নার্ভাস ছিল? একটু তো ছিলই রে, বুঝতে আবার ওর সাথে আহ, মানে সঙ্গ দিচ্ছে না না, শ্রুতি, সাথে আমি। সেটা তো আছেই। তাছাড়া আসলে ইকো হওয়াতে একটু প্রবলেম হচ্ছিল আমার। হ্যাঁ, আমি আমার ইকোটা প্রবলেম শুনতে হচ্ছে। পাচ্ছিলাম, যার কারণে শেষ করা কথা বলা সমস্যা হচ্ছিল আমার ইকোর কারণে। হুম, হুম, হুম। কবির লিখেছে, ইমরান লজ্জা পাচ্ছে। আহ রতন একটা আমাদেরকে রিকোয়েস্ট করেছিল। রতন বন্ধু, এই কবিতাটা আমরা পরে আর একদিন তোমাকে শোনাবো, আমরা এটা নোট ডাউন করে রাখছি। অবশ্যই যে যেটা রিকোয়েস্ট করেছে ওটা আমি নোট ডাউন করে রাখছি, এবং আমাদের পরবর্তী প্রোগ্রামে আমরা ওটা উপস্থাপন করার চেষ্টা করব। অজয় লিখেছে, বাহ বাহ। আর ইমরান আবার লিখেছে, সরি ইলিয়াস আবার লিখেছে, ইমরান কিন্তু রোমান্টিক মুডে চলে গেছে। স্বাভাবিক বন্ধু, রোমান্টিক কবিতা কথোপকথন করতে গেলে রোমান্টিক তো হইতেই হবে। ওই মুহূর্তটুকু রোমান্টিক না হইলে তো হবে না। যারা আমাদের সঙ্গে প্রোগ্রামটা দেখছিলে, অনুষ্ঠানটা দেখছিলে, আমাদের বছরের শুরুতেই যে আবৃত্তির আসর ছিল এটা, এবং প্রথম পর্ব ছিল। আশা করি আমরা পরবর্তীতে আবার তোমাদের সামনে অনেক অনেক কবিতা, গল্প, কাব্য নিয়ে আসব। তো যারা আমাদের সাথে ছিলেন, আমি তাদেরকে আবারও অনেক 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 ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। এখন আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, লাইভ অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি শ্রুতি এবং ইমরানকে বলবো, তোমরা একে একে যদি বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিতে, তাহলে আমরা প্রোগ্রামটা কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিতে পারি।
আমরা পরবর্তীতে আবার তোমাদের মাঝে আসব। এবং তোমরা যে আমাদেরকে এতটা সময় জুড়ে সময় দিয়েছো, এজন্য আবারও অনেক 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 ধন্যবাদ। আমি অনেক দুষ্টামি করে করে কথা বলি, কেউ কোনো কিছু মনে করো না, আমি একটু এরকমই। নিজেদের মনে করি, নিজেদের মনে করে কথা বলি, নিজেদের মতো করেই কথা বলি। আচ্ছা, হ্যাঁ শ্রুতি, তুমি যদি একটু বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলতে। বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলা, সেটা হচ্ছে যে আহ, প্রথমে একটা দুঃখজনক হলে সত্য যে আহ, মানে এত এত কবিতা, হ্যাঁ এত কবি, সেই হিসেবে কিন্তু কবিতা পড়ার মানুষ এবং কবিতা পাঠ করার এবং শোনার মানুষের সংখ্যা কম। আমি চাইবো যে সবাই বেশি বেশি করে কবিতা পড়ুক, কবিতা শুনুক, এবং কবিতার ভেতরে যে অন্তর্নিহিত ভাবটা কবিতা পড়ে ভেতরে ফিল করুক, তাহলে কবিতাটা তারা বুঝতে পারবে। আর এই যে আমরা যে আজকে স্ট্রিম ইয়ার্ডে বা এই ভার্চুয়ালে যে কবিতা আবৃত্তি করতে বসেছি, এই ডুয়েট কবিতা বলো বা বলো, আসলে কবিতা পড়ার জন্য না এই ভার্চুয়াল যে যে মাধ্যমটা এটা ঠিক পারফেক্ট না। হ্যাঁ, কবিতা আসলে পড়তে হয় একটা উন্মুক্ত মঞ্চে, খোলা আকাশের নিচে, হ্যাঁ, এবং মাইক্রোফোনে একদম প্রতিধ্বনিত হয়ে খোলা মঞ্চে। কবিতা কিন্তু ওইভাবে পড়তে হয়, তবে কবিতা শোনার মজাটা কিন্তু ওইখানে। হ্যাঁ, আর আমি সবাইকে বলবো যে বেশি বেশি করে আপনারা বা তোমরা যারা আছো কবিতা পড়ো, কবিতা পাঠ করো, কবিতা শোনো। হ্যাঁ, আরও কবি বন্ধু আসুক, আরও কবিতা পড়ার মানুষ আসুক। আর 98 ফ্রেন্ডসের এই আয়োজনকে আমি মানে স্বাগত জানাচ্ছি। আরও বেশি বেশি করে কবিতার আয়োজনগুলো আরও বেশি বেশি করে পড়ুক। এবং আজকে আমি ইমরান এসেছি বছরের শুরুতে, আমাদের 98-এ কিন্তু অনেক ভালো ভালো কবি বন্ধু আছে। হ্যাঁ, কবিতা পাঠের বন্ধু আছে, যেমন সাবিনা বিনা একজন আছে, তারপরে ওয়াজিউর খুব ভালো কবিতা লেখে, ফারজানা তমা আছে। আমি চাই পরবর্তীতে তাদেরকেও এখানে নিয়ে আসা হোক, তাদেরও কবিতাগুলো শুনি, তাদেরও লেখাগুলো আমরা আরও শুনি, আরও বেশি বেশি করে কবিতার চর্চা হোক। কবিতার জয় হোক, জয় 98 ফ্রেন্ডসের, জয় কবিতার। ধন্যবাদ। অনেক অনেক ভালো লাগলো, অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছো আসলে। লাইভ প্রোগ্রাম, এই করোনাই আমাদেরকে লাইভ করাটা শিখিয়েছে, না হলে হয়তো আমরা এইভাবে লাইভ প্রোগ্রামে তো আসতাম না। হ্যাঁ, ও ও করোনার কারণেই পজিটিভও আছে, নেগেটিভ কিছু আছে। পজিটিভ দিক হচ্ছে এটা যে আমরা ইন্টারনেট ফ্রেন্ডলি হয়ে গিয়েছি, ইউজার ফ্রেন্ডলি হয়ে গিয়েছি এবং লাইভ করতে পারছি। এবং ইনশাল্লাহ যেহেতু আমাদের 98 গ্রুপ, একটা ফ্রেন্ডস গ্রুপ একটা হয়েছে এবং আমরা কবিতা নিয়ে কাজ করছি, কবিতা চর্চা করছি, অনুষ্ঠান করছি, তো যখন আমরা কোনো সুযোগ পাবো নিশ্চয়ই আমরাও মঞ্চে আবৃত্তি করব। আমাদের তো অনেক বন্ধু আছে, তাদের নিয়ে হয়তো আমরা একটা প্রোগ্রাম করব। 98 ফ্রেন্ডস এর যারা দায়িত্বে আছেন, হ্যাঁ তারা নিশ্চয়ই এই জিনিসটা মাথায় রাখবেন। তারা এই ব্যাপারগুলো খেয়াল করবে, যেমন ফয়সাল, আদনান, অজয়, তারপর রজনী, রিফাত আর ঋতু, ওরা নিশ্চয়ই এই ব্যাপারটা খেয়াল করবে। ওরাও হয়তো কখনো কোনো অনুষ্ঠানে এরকম শুধু আবৃত্তির একটা অনুষ্ঠান রাখবে, যেমন মিউজিকের হয়। আবৃত্তির প্রোগ্রামগুলো আসলে ওইভাবে তো এখনো হচ্ছে না। রজনী আমরা ঋতু চেষ্টা করবো এটা। রজনী ঋতু রিফাত ওরা নিজেরাই আবৃত্তি করে, এর মধ্যে তো দুইজন হ্যাঁ, দুইজন রাইটার আছে, তিনজন আবৃত্তি করে। তো ওরা হ্যাঁ। আরো এগিয়ে আসতে পারে। মানে ওরা কিন্তু যদি আরো এগিয়ে আসে, এটা নিয়ে আরো বেশি করে, তাহলে আরো হুম, প্রোগ্রামগুলো হুম, ভালো হুম। হয়। আরো আরো বন্ধুরা হ্যাঁ, আসুক, বন্ধু আরো বান্ধবীরা আসুক বন্ধুরা আমাদের আসে, সাথে। যেমন অজয়, অজয় আর রজনী, ওদের দুইজনের কবিতা আমার ডায়েরিতে যে কতগুলা আছে চিন্তার বাইরে। ওরা মারাত্মক ভালো লিখে। আমার 98 ফ্রেন্ডস এ যখন আমি লাইভে এসেছিলাম, মানে 98 ফ্রেন্ডস বলতে 98 ফ্রেন্ডস এর সবগুলা গ্রুপেই আমার প্রথম কবিতা আবৃত্তি করা হয়েছিল অজয়। তখন আমি ওকে ঠিকমতো চিনতামও না, জানতামও না, ওর সাথে জাস্ট নতুন পরিচয়। কিন্তু ওর কবিতা এত ভালো লাগলো যে ওর কবিতা দিয়ে আমি শুরু করলাম। মানে আমাকে তোমরা জানা শুরু করলা, তার আগে তো আমি সংগঠন তো করি, এখনো করছি, কিন্তু বন্ধুরা আমাকে চিনলো। আর রজনীর কবিতা তো কেমন মায়া, মানে মায়াবী রজনী, ওর ওর রজনীর কবিতার কবিতা মধ্যেও মায়া। মায়াময় মানে মায়াময় হ্যাঁ, মায়াময় কবিতা, মায়াময় রজনী মানে অসাধারণ লেখে। আমার তো ইচ্ছা আছে যে একবার রজনী আর অজয়কে, অজয় ভালো আবৃত্তিও করে আমি শুনেছি। আমি রজনী আহ অজয় দুজনেই ভালো আবৃত্তি করে, হ্যাঁ, দুজনেই ভালো আমি লেখে। রজনীতে এখনো শুনি নাই, আমি কিন্তু আমার রজনীর ইচ্ছা আছে গানে ওদের দুজনকে। মানে তুমি একদিন মানে অজয় আর রজনীকে একসাথে আনো, আমি এটা চাই। হ্যাঁ, আমি সেটাই সেটাই চাচ্ছি। আমি ইনশাল্লাহ দেখা যাক, যে আমি আনি না হলে অন্য কেউ করবে, যেই করুক ওরা আসুক, আমরা চাই।
আমাদের অনেক বন্ধু আছে যারা লিখে, অনেকে আছে লিখে আবৃত্তি করে না। হ্যাঁ, তারাও হয়তো আসবে, গল্প নিয়ে আসবে, তারা গল্প করবে আমাদের সঙ্গে, সবাই থাকবে। অনেক কবি বন্ধু কবিতার পছন্দ করে, এরকম শ্রুতি যেটা বললো যে অনেকে লিখে, তাদেরকে নিয়েও একটা প্রোগ্রাম করা যায় নিশ্চয়ই। এটা ওদের মাথা, ওদের ওদের মাথাতে অবশ্যই আছে। আস্তে আস্তে হবে, মাত্র তো শুরু করলাম, ইনশাল্লাহ হবে। দোয়া রেখো তোমরা, ইনশাল্লাহ হবে। এখন ইমরান, তুমি একটু বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো। আসলে শ্রুতি যা বলে দিয়েছে, আমার আর নতুন করে কিছু বলার নেই। হুম। আহ, আমাদের বন্ধুদের উদ্দেশ্যে, সংগঠকদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে শ্রুতি খুব ভালোভাবে বলছে। আমি শুধু ধন্যবাদ জানাই আজকে যারা আমাদের কে কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দিয়েছে, তাদেরকে আমার হুম। অন্তরস্থল থেকে ধন্যবাদ। আর তোমরা আমাদের এইটুকু উৎসাহ দিলে আমরা আরো পাঠ করার অনুপ্রেরণা পাই। হুম। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, রোদেলা। আমি আবার কমেন্ট দেখছিলাম, এর মাঝেও আবার কমেন্ট আসছিল। আহ যেমন রজনী আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছে। কমেন্ট দেখছিলাম, কথা ইকো হচ্ছে, ই হচ্ছে। আচ্ছা, যাই হোক, সবাই আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে। আমিও আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে, তোমাদের অনেক সময় নিয়েছি, তোমরা ধৈর্য ধরে আমাদের কবিতা আবৃত্তি শুনেছো, আমাদেরকে উৎসাহিত করেছো। এজন্য আবারও অনেক অনেক ধন্যবাদ। 98 ফ্রেন্ডস গ্রুপকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ আমাকে সঞ্চালনায় ডাকার জন্য। আমি খুবই খুবই আনন্দিত, খুশি হয়েছি ভীষণ যে ওরা আমাকে ডেকেছে। মানে ভালো বন্ধু, যে বন্ধু হতে পারে না অনেকেই, কিন্তু ওরা আমার ভালো বন্ধু, তাই না? সবারই সুযোগ আসবে, সবাই আমরা পড়বো, লিখবো। যারা কবিতা লিখো তারা অনেক ভালো ভালো কবিতা লিখো, আর যারা কবিতা পাঠ করতে চাও তারা আমাকে বা ফয়সালকে বা হচ্ছে 98 ফ্রেন্ডস গ্রুপের দায়িত্বে যারা আছে ওনাদেরকে জানালেও চলবে যে আমরা অনুষ্ঠানতে অনুষ্ঠানে আসতে চাই। আমরা তোমাদেরকে একে একে ডাক দিব। অনুষ্ঠানটা আশা করছি নিয়মিত আমরা আজকে শুরু করলাম, পরবর্তীতে এটা চলতে থাকবে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্বাস্থ্যে থেকো। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ